আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সকলে কেমন রয়েছো? অবশ্যই তোমরা সকলে ভালো রয়েছো আশা করি। তো আমি তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো, সে বিষয়টি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। তারপর অনেকের কাছে এটি জটিলও হতে পারে আশা করি। তো তোমরা যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছ বা প্রোগ্রামিং করতে চাচ্ছ, লাইভ প্রজেক্টে কীভাবে প্রোগ্রামিং করে এই বিষয় নিয়ে তোমরা কাজ করতে চাচ্ছ, কিন্তু আসলে সঠিকভাবে সেটা রোড কনস্ট্রাকশন পাচ্ছ না বা করতে পারছো না, সেই ক্ষেত্রে অনেকে দ্বিধাগ্রস্তে থাকো। তো আমি তোমাদের জন্য সিম্পল একটি সহজ লাইভ প্রজেক্ট কোর্স চালু করতে চাচ্ছি। যদি তোমরা মনে করো যে হ্যাঁ তোমরা শিখতে পারো, আমি তোমাদেরকে এই প্রোগ্রামটি জাস্ট রান করে দেখাচ্ছি। আমি প্রোগ্রামটি রান করে তোমাদের একটু সিম্পল বুঝাই দিচ্ছি, পরে বিহাইন্ডে কোড আছে সেটিও দেখে দিচ্ছি। তো দেখো, আমি প্রোগ্রামটি রান করলাম, মানে কম্পাইল করলাম, এবং এটাতে আমি এখন লগ ইন করবো বিষয়টি দেখানোর জন্য যে আমার এই প্রোগ্রামটি, যেটি একটি কাস্টমারের জন্য আমি বিল্ড করছি, সিম্পল একটি প্রোগ্রাম, মানে যেমন কাস্টমার চেয়েছে তার উপর ভিত্তি করে আমি প্রোগ্রামটি আর কি বিল্ড করছি। এটা হচ্ছে মানে প্রোগ্রামের ইন্টারফেস, মানে এইটা একটা নর্মাল, সে এসআর ডিস্ট্রিবিউশন করে তার জন্য তৈরি করা। তো সাইটে তোমরা দেখতেই পাচ্ছ অপশনগুলো, উপর দিকে সব বাংলা দেখতে পাচ্ছ, যেহেতু বাংলায় তার দরকার জিনিসগুলো। আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন এখানে প্রোডাক্টের নেম এন্ট্রি দেওয়া, তার যে প্রোডাক্ট রয়েছে সে যেভাবে চেয়েছে আমি সেভাবে প্রোডাক্টটি তৈরি করেছি। কারণ আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করি তখন আমাদের নিজস্ব কিছু থাকে না, হ্যাঁ, সব কিছু থাকে হলো কাস্টমার যা চাইবে তাই আমাদেরকে তৈরি করতে হবে। যখন আমরা প্রোগ্রামার হই, প্রোগ্রামারের কিন্তু নিজস্ব সব কিছু ভুলে যেতে হয়, কারণ প্রোগ্রামের শুধুমাত্র যে আইডিওলজি সেটা হচ্ছে কোডিং করা বা প্রোগ্রামিং করা বা ডিজাইন রিপ্রেজেন্ট করা, যেটা কাস্টমার চাই সেই ডিজাইনটাকেই তার সামনে উপস্থাপন। কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই ডিপেন্ড করে প্রোগ্রামারের মূল রেজাল্টটা। তুমি কত ভালো প্রোগ্রামার সেটা ডিপেন্ড করবে না, মূলত ডিপেন্ড করবে তুমি কাস্টমারকে কত সহজ, তুমি বাজে কোডিং করতে পারো, তুমি গার্বেজ কোডার, দ্যার ইজ নো প্রবলেম, বাট তোমার ওই গার্বেজ কোডিংয়ে যদি তোমার কাস্টমার স্যাটিসফাইড হয়, হ্যাপি হয়, দেন তুমি সাকসেস। তাছাড়া কখনোই তুমি সাকসেস না। কতটা সফলভাবে তুমি প্রোগ্রামিং করছো এটা বিষয় না। সো দেখতে পারো, আমি তোমাদেরকে একটু দেখাই দেই। দুইভাবে, এটা যেহেতু হলো বাংলিশ, দুভাবে লেখা যায়। যেমন ধরো যে একটা প্রোডাক্টের নাম, সেটা ধরো হচ্ছে পেপসি, মরণযন্ত্র পেপসি, তার একটা দাম ধরো যে হলো পেপসি, এইটা ধরো যে পেপসি কত, ধরো যে পেপসি হচ্ছে তোমার হচ্ছে 1 লিটার, হ্যাঁ, পেপসি 1 লিটার, এটার দাম ধরো যে হলো 90 টাকা, বর্তমান মজুদ 0, সংরক্ষণে চাপ দিলে প্রোডাক্টটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। আমরা প্রোডাক্টটা সেভ করা দেখালাম তোমাদেরকে। তো এই যে প্রোডাক্টটা সেভ করলাম, এর বিহাইন্ডে যে কোড কাজ করে সেটা অনেকে হয়তো কোডিং করতে পারবে, যেটা কার্ড। তো এই অনেকে এটা কার্ড, অনেকে ক্রুড বিভিন্নভাবে বলে, ইংরেজির বিভিন্ন ভাগ আছে। তো এটা অ্যাকচুয়ালি CURD, মানে তোমার ক্রিয়েট করা, আপডেট করা, হ্যাঁ, রিড করা এবং ডিলিট করা ফাংশন। তো এই অংশগুলোকে কাজ করানো হয়। তো আমরা এখান থেকে বের হয়ে এসে প্রোডাক্ট কয় ফাংশনে যাই, এখানে সিম্পল সে যেভাবে চেয়েছে সেভাবে এটাকে ডিপলি ক্রিয়েট করা আছে। সে যেহেতু প্রোডাক্ট এন্ট্রি করবে, নট আদার দেন, তাকে পেপসি আছে, জাস্ট সে এখানে এন্ট্রি দিবে, কোনো প্রাইস লিখতে মানা করেছে, তবে পরে আরেকটা ফাংশন বলেছে সেটা আপডেট করা হয়নি, সেটা করা হবে। যেমন এখানে সে 100, এটা ওই ক্রুড, সংরক্ষণ করলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এটার আবার স্টকে যাই তাহলে স্টেক দেখতে পারবো 100টি, ঠিক আছে। যেমন এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্ট 100টি। তো মূল যে বিষয়টি হচ্ছে যে আমরা এই যে প্রোগ্রামগুলো মানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে পেপসি দেখতে পাচ্ছি, এসআরের নাম নেই। আমরা এসআরের নাম যদি এখানে এন্ট্রি করি, যদি এখানে এসআর যোগ করি, এসআর যোগ করে দিলাম, ধরুন যে সানি লিখলাম, মোবাইল নাম্বার লিখলাম, ঠিকানাও মনে করো যে একটা লিখলাম। তো এর ব্যালেন্স আছে, ব্যালেন্স মনে করো 0, তারপর সংরক্ষণ করে দিলাম। তো এখানে সানিও অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। ইয়েস, আমরা যদি এসআরের বিক্রয়ের যাই, এসআর সিলেক্ট করি, সানি সিলেক্ট করি, সানিকে পেপসি দিলাম, কয়টা দিলাম, একটা পেপসি দিলাম, ঠিক আছে। আমি 100 টাকাতে একটা পেপসি বিক্রি করতে পারি সানির কাছে। সে নগদ বা বাকি যেটা হোক সে নগদে নিল, তাহলে সেটা আমরা সেভ করে নিলাম। কি হলো,
যে এই যে ডেটাগুলো আমরা ড্রিভেন করছি, মানে ডেটা ড্রিভেন করছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে এই ডেটা ড্রিভেনগুলো হচ্ছে, এদের ডেটাগুলো এসেছে, আবার সংশোধন করার যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা সংশোধন করতে পারি। বের হয়ে আসলাম। তো এই যে মানে ওভারঅল প্রসেস, ঠিক আছে, ওভারঅল প্রসেস এখানে রয়েছে। তো এই ওভারঅল প্রসেসের যে বিষয়টি আমরা এখানে জানতে চাচ্ছিলাম যে যে এই কোডিং করা হচ্ছে, এই কোডিং থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি কী লার্ন করছি, তাই না? আমরা চলুন আমরা প্রথমত যেটি যে কোডটি ছিল মূলত আমাদের প্রোডাক্টের ছিল, এইটি ছিল মানে নতুন প্রোডাক্ট, এটা একটা ইন্টারফেস আমি ডিজাইন করছি। তো এর যখন আমরা সেভ বাটনে ক্লিক করছি তখন একটা কোড যে কম্বাইনিং হচ্ছে সেই বিষয়গুলি আমরা দেখব। তো এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসি আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে পুরা কোড আর কি এখানে করা হয়েছে। তো এই কোডের মধ্যে দেখুন যে অ্যাড প্রোডাক্ট, এখানে অ্যাড প্রোডাক্টের একটা আমি কমেন্ট্রি করছি, কমেন্ট্রি করার পর সেখানে এখানে কোড লেখা রয়েছে যে যখন আমি অ্যাড বাটন বা সংরক্ষণ বাটনে, মানে এই যে সংরক্ষণ বাটন, তখন এ যা হ্যান্ডেল করবে, বুঝছেন কি করবে, এই প্রথমত যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে যে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের পরিমাণ, স্টক, এগুলো যদি ঠিকঠাক থাকে, সে অল ফিল্ড যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই বার্তাটা কিন্তু আসবে। তো যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, যদি কোনো একটাতে যদি তথ্য না দেওয়া হতো তাহলে এই বার্তাটি প্রথমে চলে আসতো। আমরা এই বার্তাটি অল ফিল্ড আর রিকোয়ার্ডস এই কথাটি এখানে দেওয়া আছে। যদি আমরা কোনো একটা ফাঁকা রেখে সেভ করার চেষ্টা করি তাহলে সেইটা আমাদেরকে দেখাবে যে আপনার যে মানে তথ্যটি ফিল আপ করতে চাচ্ছেন সেটাতে অসম্পূর্ণ আছে। চলুন এই বিষয়টি আরেকবার দেখলে আমরা প্রোগ্রামটিকে রান করি। আমরা প্রোগ্রামটিতে লগ ইন করি জানার জন্য যে আসলে যা কোড হচ্ছে সেটা কি আসলে সঠিক, আমি যা বললাম তা কি ঠিক আছে কি না। তো আমরা এখানে নতুন প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টের একটা যে নাম দিলাম, একটা করে তথ্য দিলাম আর একটাতে দিলাম না। আপনাকে দেখুন ওই একই ডায়ালগসটা আসছে কিনা। আমি কিন্তু বর্তমান মজুদ ঘরে কোনো ডেটা দেইনি, যার কারণে কি হলো, আমাকে সে বার্তাটি দিচ্ছে। কোন বার্তাটি দিচ্ছে আমি আগে বলছি, এই বার্তাটি দিচ্ছে মানে কোড কম্পাইল হবে, কোড যে রিড রাইট হচ্ছে এই ডেটাটি কিন্তু সেখান থেকে কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে। তো আমরা একটা জিনিস জানলাম যে এখানে কোডিংয়ের মাধ্যমে যে বিষয়টি আমি এখানে রিপ্রেজেন্ট করলাম যে আমরা যে প্রোগ্রামটা ফিনিশিং করেছি কোড অফ লাইনের, সে কোড অফ লাইন অ্যাকচুয়ালি কি এক্সিকিউট কীভাবে হচ্ছে সেটি আমরা এখানে দেখার জন্য আপনাকে দেখালাম। তো এই যে সিম্পল একটা কমান্ড কিভাবে কাজ করে, যে এই যে কাজগুলো যে এখানে আমরা কিন্তু শর্ত দিয়েছি, ইফ ইন্ডের শর্ত দিয়েছে যে যদি টেক্স নেম ঘর, তারপর হলো টেক্স প্রাইস ঘর এবং টেক্স স্টক ঘর, এই তিনটির একটিও যদি ফাঁকা থাকে মানে অসম্পূর্ণ তথ্য থাকে তাহলে কি আসবে, বার্তা মানে মেসেজ শো করবে। মেসেজটি আসবে অল ফিল্ড আর রিকোয়ার্ডস। আমরা এটা লিখে দিতাম আপনার একটি ঘরের তথ্য সম্পূর্ণভাবে ইনপুট করেনি, তথ্য আগে দিন তারপরে এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারতাম। আমরা যদি এই জায়গাতে এখন লিখে দেই যে এই লেখাটা আমরা বদলে দেব, ঠিক আছে, সবগুলো সবগুলো বাংলা সবগুলো ঘরের তথ্য সঠিকভাবে পূরণ করুন, ঠিক আছে। এই জাস্ট এই বার্তাটা আমরা এখানে দিলাম, সেভ করলাম। আমরা এখন এই তথ্যটাই দেখব। আমরা যখন ওই ঘরগুলোর একটা যখন ফাঁকা রাখবো, তখন কিন্তু আমরা কিন্তু এই বার্তাটা মানে কেবল যে বার্তাটা লিখলাম এই বার্তাটা কিন্তু আমরা ডিসপ্লেতে পাবো। চলুন এইটাও একবার টেস্ট করে নেওয়া যাক, তাই না? আমরা এটাও একবার টেস্ট করে নিই, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি যেটা কোড ডিপ্লয়ের কথা বলছেন সেই কোডটি এখানে সঠিকভাবে সেই একই কথা আসছে। তো আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাব। প্রোডাক্টটার নাম একটা দিলাম ABC, প্রোডাক্টটার দাম লিখলাম না, মজুদ ঘরে 0 দিলাম এবং সেভ করার চেষ্টা করলাম। আমাকে কি সেই বার্তাটা দিচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি? তার মানে আমার কোড কিন্তু সঠিকভাবে ডিপ্লয় হচ্ছে। সে যে নেগোসিয়েশন করছে, যে মেশিন কোডিংয়ের সাথে যা কাজ করছে, যে ডেটাবেজে ফাইল পাঠানোর পূর্বে সে তথ্যগুলোকে সঠিকভাবে যাচাই করে নিচ্ছে এবং যাচাই করার পর সেই তথ্যটি সে সেখানে ইনপুট করার চেষ্টা করছে। তো আমরা যদি এখন এখানে একটা তথ্য যদি দিয়ে দিই, যে কোনো তথ্য 0 অথবা 1, যেহেতু এখানে গাণিতিক সংখ্যায় যেহেতু ইনপুট করা হবে সেহেতু হয় 0 বা সে প্রোডাক্টের দাম আমরা এখন যদি দিয়ে যখন সেভ করব তখন অলমোস্ট প্রোডাক্ট এখানে চলে এসেছে, অর্থাৎ ডিপ্লয় হয়ে গিয়েছে।
কম্পাইল হয়ে গিয়েছে, এরপরে ওটা ডেটাবেজেও সেভ হয়ে গেছে। যে আমরা যদি ওটাকে যেহেতু শূন্য প্রোডাক্ট, এখন সেই প্রোডাক্টটাকে যদি আমরা পারচেস করি বা একটা নতুন করে প্রোডাক্ট এন্ট্রি দেই, ধরুন যে সংরক্ষণ করলাম, সেভ হয়ে গেল, প্রোডাক্টটিও দেখা গেল, এটাও একশো প্রোডাক্ট নিলাম, স্টকে গেলাম, দেখুন স্টকে ডেটাগুলো ডিপ্লয় মানে ঠিক প্লেসমেন্টের মতন করে কাজ করছে। তো এই যে কোডগুলো আমরা করেছি, এই কোডগুলো যদি আপনারা নিজে থেকে লার্নিং বা করতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রোগ্রাম আপনাদেরকে লার্ন করতে হবে। দেখুন এখানে তারপরে যে বিষয়টি আছে যে ওই কোডগুলো যাচাই করা হয়ে গেলে এখানে কিন্তু একটা ডেটাবেস কানেকশন আছে, যে সকল তথ্য যখন সঠিক হবে তখন কিন্তু সে প্রথম ফাংশনটি ছেড়ে দেবে, এরপরে দ্বিতীয় ফাংশনটি চলে আসবে যে এখন ডেটাবেজের কানেকশন সে খুঁজবে। অর্থাৎ ডেটাবেজের কানেকশন খোঁজার পরে কি করবে, সে একটা নিউ কমান্ড লাইন চালু করবে ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য। ইনসার্ট ইনটু প্রোডাক্ট নামে একটা টেবিল রয়েছে, ডেটাবেজের ভিতরে একটা প্রোডাক্ট নামে টেবিল রয়েছে, যেহেতু আমরা কানেকশন আগে ক্রিয়েট করে রেখেছি। সেই প্রোডাক্ট টেবিলের ভিতরে যেসব জায়গায় সে তথ্য ইনপুট করার চেষ্টা করবে, প্রোডাক্ট নেম দেওয়ার চেষ্টা করবে, ইউনিট প্রাইস দেওয়ার চেষ্টা করবে এবং কারেন্ট স্টক। এখানে ভ্যালু হোয়াট রাখার কারণ হচ্ছে যে যেহেতু অনেক সময় প্রোগ্রামিংয়ে, ডেটাবেজের প্রোগ্রামিংয়ে সবগুলোর মানে স্ট্রিং ডেটা সবগুলো মিলে না, ফিল্ড ডেটা মানে যেটা ডেটাবেজের ফিল্ড ডেটা যেহেতু মিলে না, সেক্ষেত্রে আমরা এখানে ভ্যালুটাকে হোয়াট আকারে ডিক্লেয়ার করেছি এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমরা আরও কাজ করেছি। যেমন পরবর্তী প্যারামিটার আমরা কাজ করেছি অ্যাড উইথ ভ্যালুতে, আমরা ওই ভ্যালু হোয়াটকে টেক্সট নেমে ইউজ করেছি, সরাসরি এখানে যে ভ্যালুই হোক সরাসরি যাবে। কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু সেই হোয়াট ভ্যালুকে আমরা কিন্তু কনভার্ট করেছি ডেসিমেলে, অর্থাৎ সংখ্যায় পরিবর্তন করেছি। ভালো করে লক্ষ্য করুন যে আমরা সংখ্যায় পরিবর্তন করেছি আর তার পরেরটাকে আমরা হলো ইন্টিজারে পরিবর্তন করেছি। অর্থাৎ প্রথমটার পরে দ্বিতীয়টা কিন্তু দশমিকের পরে 1 2 3 অন্য ভগ্নাংশ নাম্বারও যেন সেভ হয়, হ্যাঁ, যেটাকে ফ্রিকশন বলা হয়। আর আমরা যেটা স্টকে যেটা করেছি সেটা পূর্ণ সংখ্যা। এখানে একটা বিষয় আপনাদেরকে খোলাসা করে দেই, সেটা হচ্ছে যে ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যা হবে, হয় নেগেটিভ হবে না হয় পজিটিভ হবে, নট আদার দ্যান কোনো ডেসিমেল সংখ্যা হবে। কিন্তু আমরা যখন প্রাইসের বিষয়ে আসছি তখন কিন্তু এখানে ডেসিমেলের বিষয় আছে। আমি কিন্তু আপনাদেরকে একটা সিম্পল কোড বোঝাচ্ছি, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। যে আলোচনা করছি এই একটা কারণে যে অনেকে কোডিং করেন বা প্রোগ্রামিং করেন বা অনেকে প্রোগ্রামিং শেখার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু অ্যাকচুয়ালি কোডটাকে যে বাই মানে প্রত্যেকটা বিষয় সঠিকভাবে যে আলোচনা হয় না অনেক সময়। তো এই সঠিকভাবে আলোচনা বোঝা প্রেক্ষাপটের জন্য কিন্তু আমাদের অনেক কিছু দরকার হয়। অনেক সময় লাইভ সেশন ক্লাসে কিন্তু কাজ করতে হয়, অথবা যেখানে লাইভ প্রজেক্ট আছে সেখানে কাজ করতে হয়। তাই আমি আশা করি আমার কোডটি আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি এটা হয়তোবা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। যে আপনারা যদি আমার এই ভিডিও দেখে মনে করেন যে হ্যাঁ আপনার কাছ থেকে আমরা লার্নিং করতে চাই, আপনারা লার্নিং করতে পারেন। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপও রয়েছে, আপনার সেটাতে কানেক্ট হতে পারেন। তো এখন আমরা পরবর্তী আসি, কোডটি আরেকটু মানে এক্সিকিউট করি। এরপরে কি করছে, কোড এক্সিকিউট করছে, মানে ডেটাবেজে কোড এক্সিকিউট করছে, হ্যাঁ, নন কোয়ারিতে এক্সিকিউট করছে এবং ডেটাবেজ কানেকশনটাকে ক্লোজ করে দিচ্ছে। অর্থাৎ ডেটা যখন ইনপুট করা হয়ে যাবে, ডেটাবেজে যখন ডেটা ইনপুট করা হয়ে যাবে তখন সে দেখবে যে সব ডেটা সঠিকভাবে ইনপুট হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে এখন ডেটাবেজ কানেকশন ক্লোজ করে দেয় এবং আমাদেরকে তারপরে একটা বার্তা দিবে যে আপনার প্রোডাক্টটি সফলভাবে সাকসেসফুলি অ্যাড হয়েছে, এই বার্তাটি আসবে। অর্থাৎ যদি এখানে কোনো ভোজকটো না থাকে, মানে এখানে আমরা যে কোডিংয়ের সময় যে মানে ভ্যালিড ভ্যালুর যে বিষয়টি করেছি, যে ওয়ার্ড ভ্যালু ধরে আমরা যে একটা দিয়েছি, এখানে আমরা ইন্টিজারের জায়গায় যেমন এখানে ইন্টিজার দিয়েছি, ওই ঘরে যদি আমরা দশমিক মানে যে স্টকের ঘর রয়েছে ওখানে যদি 1.1 লিখি তাহলে আমাদের ডেটা নিবে না কিন্তু, হ্যাঁ। কিন্তু আমরা যদি ডেসিমেলে 1.1 লিখি ওটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু ওটা ডেসিমেলই যাবে। সো এই যে এই বিষয়টি, এটাও আমরা আপনাকে একবার চেক করায় দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সহজ হবে। যে আমরা আরেকবার প্রোগ্রামটাকে রান করব এবং প্রোগ্রামটাতে লগ ইন করছি, ঠিক আছে, বোঝানোর জন্য আপনাদেরকে। হয়তোবা আপনাদের ইরিটেট হচ্ছেন কিনা জানি না। আমরা একটা প্রোডাক্টের নাম লিখলাম, এবারে এই ঘরে কিন্তু ক্ষুদ্র সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে, ঠিক আছে। আমরা এই ঘরে ভগ্নাংশ সংখ্যা দেওয়ার চেষ্টা করব এবং সেভ করার চেষ্টা করব। আপনি দেখেন আমি আগে বলেছি যে মজুদ ঘরে কিন্তু পূর্ণ সংখ্যা ব্যতিক্রম কোনো সংখ্যা দিলে সে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে কি দেখাচ্ছে, ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট, কথাটা কিন্তু বুঝেন। কিন্তু আমি আগেই বলেছি যে ওই ঘরটাতে, মজুদ ঘরটাতে যদি আমরা পূর্ণ সংখ্যা ব্যতিক্রম যদি অন্য কোনো সংখ্যা ইনপুট করার চেষ্টা করি তাহলে সে কোনোভাবেই ডেটা বেজে ডেটা এন্ট্রি করার চেষ্টা করবে না।
আমি যদি এখানে -1 এন্ট্রি করি, দেখুন ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। আপনারা যারা গণিতে পড়ালেখা করেন তারা হয়তো এটা জানেন যে ডেসিমেল, ফ্রিকশন, ইন্টিজার অনেক বিষয় রয়েছে, তো প্রোগ্রামিংয়ে এই বিষয়গুলো রয়েছে। যাই হোক, আমরা দেখেন যে এখানে এসএস নামের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার 1.2 প্রাইস, মানে 1 টাকা 20 পয়সা এটার দাম, এবং এটা মাইনাস প্রোডাক্ট, বর্তমানে একটা অতিরিক্ত হয়তো সেল হয়ে গিয়েছে, স্টকটা এন্ট্রি দেওয়ার সময় হচ্ছে। সো এটাকেও কিন্তু আমরা মজুদ পণ্যের ভিতরে যদি আমরা যাই, হ্যাঁ দেখুন মজুদ পণ্য, কিন্তু সে কিন্তু বলেছে যে আপনার কোনো প্রোডাক্ট নেই, কারণ ওটা তো আগে বের হয়ে গেছে, আপনার কাছে কোনো স্টক নেই। ভালো করে খেয়াল করুন, ম্যাথমেটিক্যালি ট্রাম এখানে অনেক কাজ হয়। আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করব, মানে ইন করব, আমি এখানে ইন করাচ্ছি, একটা প্রোডাক্ট ইন করাই, সে এসএস প্রোডাক্টটাকে আমরা যখন ইন করাবো, ধরুন এই প্রোডাক্টটা আমি 2টা ইন করাবো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমরা স্টকে যাই, ঠিক আছে। 2টা কিন্তু ইন হয়েছে। আমরা পরবর্তীকালে যখন ম্যাথমেটিক্যাল ট্রামে কাজ করব, এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ট্রামে কোডিংয়ে মানে বাক্স আছে, সেটা পরে আমরা ডিসকাস করব। তো ডেটাবেজে সেটা ডেটা এন্ট্রি হয়েছে, পরে লেনদেনের বিষয় ওটা কোড প্লাস মাইনাস হবে। তো এই যে আমি আপনাদের সাথে যে আলোচনা করছিলাম, তো আলোচনার মূল প্রেক্ষাপটটা ছিল যে আমরা যে ফর্মে, যে ফিল্ডে, যে জায়গাতে আমরা ডেটা এন্ট্রি দেবো, সেই ডেটাগুলো সঠিকভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে কি না, সেটা তখন আবার লাইভ সেশন কোডে সেটাকে আলোচনা হয়, বাক্স এবং ফিক্সিং করার জন্য কাজ করা হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আমরা কিন্তু একটা ফর্মে আলোচনা করছিলাম, কারণ একাধিক ফর্ম রয়েছে, কোডিংয়ের মানে অনেক বিষয় রয়েছে, যে 1 বাই 1 আপনার এটাতে অত তেমন কোড নেই। এটাতে জাস্ট আমি যদি দেখাই, এখানে মেনু আর হলো আপনার বাটনগুলোর কোড আমি সবগুলো করেছি, মেনু আর বাটন। তো মেনু আর বাটনে কোড করা হয়েছে। তো এই স্টক শিটে কিন্তু একটু প্রবলেম রয়েছে, সেটা পরবর্তীতে সর্ট আউট করা হবে। এখানে যেহেতু কোয়ারি লেখা হয়েছে, সব কোয়ারিগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি লেখা হয়নি, এগুলোকে আবার পরে ফিক্সিং করতে হবে। তো যে আলোচনা করছিলাম, মূল প্রেক্ষাপট যেটা ছিল যে একটা প্রোগ্রাম মানে আপনি রচনা করছেন, আপনি একজন প্রোগ্রামার, সেটা সঠিকভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করা, বা আপনি প্রোগ্রামিং শিখবেন, আপনি হয়তো একটা মানে লাইভ সেশন কোডিংয়ের মাধ্যমে করতে চাচ্ছেন, এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনারা মনে করেন যে আপনার প্রোগ্রামিং শিখবেন, তাহলে আমরা যে প্রোগ্রামিংটা আপনাদেরকে শেখাতে পারি সেটা আগে আপনাদেরকে আলোচনা করি। আমরা মানে ভিজুয়াল স্টুডিওতে C# এবং VB.NET এই দুটো আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, যেহেতু ডেটা ড্রিভেন প্রোগ্রামে আমরা কাজ করে থাকি। আপনারা চাইলে .NET প্রোগ্রামিং আমাদের কাছ থেকে শিখতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে ওয়েব প্রোগ্রামিংয়ের জন্য। তা আশা করি আমার এই বিশাল দীর্ঘ ভিডিওটি আপনাদের হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু এটা আলোচনা, মানে প্রোগ্রামারদের জন্য আলোচনা, যে প্রোগ্রাম কিভাবে হয় সেটার আর কি মানে অ্যাকচুয়াল পরবর্তীতে সেটা ফাইন্ডিং করা হয়, সর্ট আউট করা হয়, অনেক বিষয় আছে এখানে। একবারে যে সব এখানে আমি যা ভিডিওতে যা বলেছি সব কিছু ওইভাবে না, আরও অনেক জটিল ডিটেলসলি কাজ করা হয়। তো আশা করি যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিও ডিটেলসে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার মেইলও থাকবে। তবে মেইলটা বিশেষ কারণে অনেক সময় দেওয়া হয় না, কারণ কিছু স্ক্যামাররা মেইল পালে সেখানে প্রতিনিয়ত ইমেল সেন্ড করতে থাকে। তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন, অথবা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা ফেসবুকে সরাসরি তো কানেক্ট করতে পারেন, কারণ সরাসরি কানেক্টই আছেন অনেকে। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করতে পারেন, অথবা আমার যে ফেসবুকের যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বাসনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।